খান পরিবারের দুপুরের খাবার টেবিল আজ যেন এক উৎসবের আমেজ ধারণ করেছে। বিশাল সেগুন কাঠের টেবিলের উপর ধোয়া ওঠা খাসির বিরিয়ানি, কাবাব ইত্যাদি। রুশদিয়াজ নিজ হাতে সব রান্না করেছে। সব শেষে তৃপ্তির হাসি মুখে নিয়ে সে যখন সবার পাতে খাবার তুলে দিচ্ছিল, তাকে তখন দেখাচ্ছিল কোনো এক প্রাচীন কাব্যের মায়াবী নায়িকার মতো। রুশদিয়াজ পরেছে একটি আকাশি জামদানি শাড়ি। শাড়ির আঁচলটা কাঁধের উপর আলগোছে পিন করা থাকলেও তার কারুকাজ করা জমিন শরীরের ভাঁজে ভাঁজে আভিজাত্যের জানান দিচ্ছে। আকাশি রঙের সেই মায়াবী আবহে তার গায়ের পশা রং যেন কাঁচা সোনার মতো জ্বলজ্বল করছে। কপালে ছোট্ট টিপ আর কানে ঝুলে থাকা রূপুর ঝুমকো যখন নড়ছে, ফারাজের মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে। রুশদির স্নিগ্ধ রূপের মাঝে এক অদ্ভুত মাদকতা রয়েছে, যা ফারাজকে তছনছ করে দিচ্ছে। তার মনে হচ্ছে কোনো স্বর্গীয় অপ্সরা বুঝি ভুল করে মর্ত্যের এই সাধারণ ডাইনিং টেবিলে এসে বসেছে। কিন্তু এই রূপের আড়ালে একটা অদ্ভুত গাম্ভীর্য আর দূরত্ব রয়েছে, যা ফারাজকে যেমন আকর্ষণ করছে, তেমনি এক অস্থির যন্ত্রণায় দগ্ধ করছে। ফারাজ খাবারের প্লেটে মন দিতে পারছে না। বারবার তার চোখ চলে যাচ্ছে রুশদির দিকে। তার হাতে ছুরির টংটাং শব্দ ফারাজের হৃদস্পন্দনের তাল বিগড়ে দিচ্ছে। এক অজানা অস্বস্তি আর তীব্র ভালো লাগার সংমিশ্রণে ফারাজের দম বন্ধ হয়ে আসছে। কোনো মতে কয়েক লোকমা মুখে দিয়ে সে দ্রুত স্যাঁচ ছেড়ে উঠে দাঁড়ালো। রুমে ফিরে ফারাজ অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো। তার ভিতরে এক প্রবল জ্বর বইছে। কিছুক্ষণ পরে রুশদিয়া সে রুমে ঢুকলো। সে বিছানার এক কোণে বসে নিজের খেলনা নিয়ে আপন মনে খেলা শুরু করলো। ফারাজের অস্থিরতা কমল না। রুশদি সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের কালো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে একটা ঢিলেঢালা খোপা করলো সে। কিন্তু কপালে দুপাশ দিয়ে অবাধ্য ছোট কিছু চুল বেরিয়ে এসে তার মুখে ওভাবে এক অদ্ভুত কিউটনেস তৈরি করলো। ফারাজকে ওভাবে চটপট করতে দেখে রুশদি শান্ত গলায় জিজ্ঞেস করলো, এমন পাগলা বিড়ালের মতো ছুটছেন কেন? ফারাজ থমকে দাঁড়ালো। নিজের ভিতরের অস্থিরতা চেপে রেখে কর্কশ স্বরে বলল, তাতে তোমার সমস্যা? রুশদি নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, না, আমার কোনো সমস্যা নেই, তবে কথা কম বলো। ফারাজ প্রায় ধমকে উঠল। রুশদি ঠোঁট উল্টে মুখ বাঁকালো। মনে মনে ভাবল, অযথা ভাব দেখাতে এসেছে। ফারাজ নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রুশদির পরা ওই ভুবন ভোলানো রূপ তার চোখের সামনে বাড়ছে। তার হৃদস্পন্দন এখন 100 মিটার দৌড়বিদের মতো দ্রুত। শাড়ির বাজে রুশদিকে দেখার পর থেকে তার ভিতরে এক আদিম পুরুষালী আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এক অদ্ভুত প্রণয় আর তীব্র উত্তেজনায় তার শরীর গামতে শুরু করেছে। রুশদির দিকে তাকালে সে অনুভূতির পারদ তরতরিয়ে সরে যাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে সে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। খানিকটা সময় পর সে যখন আবার রুমে ফিরল, দেখল রুশদি মনোযোগ দিয়ে নিজের পড়ার টেবিল গোছাচ্ছে। সে যখন একটা ভারী বই সেলফে রাখতে যাবে, ঠিক তখনই ফারাজ জ্বরের বেগে এসে বইটা কেড়ে নিল। রুশদি অবাক হয়ে ব্রু কুঁচকে তাকালো। সমস্যা কি? ফারাজ দাঁতে দাঁত চেপে বলল, তোমার সমস্যা কি? আমি কি করেছি? শাড়ি পরেছ কেন? ফারাজের কণ্ঠে এক অদ্ভুত অধিকার বোধ আর অস্থিরতা। রুশদি অবাক হয়ে হাসল। শাড়ি কারা পরে? মেয়েরা পরে, তাই আমিও পরেছি। এতে দোষের কি আছে? ঠিক সেই মুহূর্তে রুশদির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে এমপি নামটা ভেসে আসতে ফারাজের চোখের তীক্ষ্ণ দৃষ্টি হয়ে উঠল। রুশদি ফারাজকে উপেক্ষা করে স্পিকার অন করে কলটা রিসিভ করল। রুশদি বলল, দ্রুত বল, কি বলবি? আমার হাতে সময় নেই যান। ওপাশ থেকে এক যুবকের সুমধুর এবং গম্ভীর কণ্ঠ ভেসে এলো। যুবকটি বলল, আমি ঢাকায় আসবো, দেখা করবি? দেখ, আমাকে বুজুং বাজুং বুঝ দিবি না। আমি জানি তোর বিয়ে হয়ে গেছে। আমি এমন কোনো কাজ করব না যা তোর সংসার লাইফে প্রবলেম ক্রিয়েট করে। জাস্ট কিছু কথা বলার আছে। কোথায় দেখা করবি বল? রুশদি পনির দিক থেকে চোখ তুলে ফারাজকে জিজ্ঞেস করলো, বাসায় আসলে কোনো সমস্যা হবে? ফারাজ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তার নিজের চোখের সামনে তার বিবাহিত স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে এভাবে জান ফান করে কথা বলছে। এই এমপি নামটা ফারাজের কাছে আগে থেকে সন্দেহজনক। সে দেখেছে রুশদি প্রায় এই লোকের মেসেজে জান সম্বোধন করে উত্তর দেয়। ঈশ্বর এক কালনাগিনী ফারাজের কলিজায় দংশন করল। তবুও সে শান্ত থাকার অভিনয় করে বলল, সমস্যা নেই, আসতে বলো। রুশদি পৌনে ফিরল। আচ্ছা যান, তুই চলে আয়, সমস্যা নেই। আমার শ্বশুরবাড়িতে চলে আয়, আমি অ্যাড্রেস সেন্ড করে দিব। কোনো সমস্যা হবে না, চিল থাক। আচ্ছা রাখছি যান, আমি এখন একটু ব্যস্ত আছি। খাটাস করে ফোনটা রেখে দিল রুশদি। ফারাজ তখন রাগে আর ঈর্ষায় কাঁপছে। তার মনে হচ্ছে কেউ তপ্ত কয়লা তার বুকে ঢেলে দিয়েছে।
সে তীক্ষ্ণ স্বরে গর্জে উঠল, তুমি ওই ছেলেকে এভাবে জান বলে কেন ডাকলে? রুশদি স্বাভাবিক গলায় বলল, কারণ ও জান, জানকে তো জানই ডাকবো। তুমি এভাবে তোমার হাজব্যান্ডের সামনে একটা ছেলেকে জান ডাকবে? হোয়াট দ্য ফারাক ফারাজার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। রুশদি শান্তভাবে বলল, আরে ওর নামই হচ্ছে জান। ফারাজ থমকে গেল, মানে? আমি যাকে জান বলে ডাকছিলাম ওর নাম জান? হোয়াট? কানে কম শুনেন? ওর নাম উজান শেখ, আমার আপন মামাতো ভাই। আমরা বাড়িতে সবাই ওকে সংক্ষেপে জান বলে ডাকি। ফারাজ এবার একটু দমে গেল, কিন্তু তার সন্দেহ পুরোপুরি গেল না। ও এমপি? রুশদি হাসল, উজান শেখ। এই নামে তো আমি কোনো এমপিকে চিনি না। কোন এলাকা সে? রুশদি আবার শব্দ করেই হেসে উঠল, আরে বাবা, এমপি মানে ও কোনো সংসদ সদস্য না। এমপি মানে মেন্টাল পার্টনার। ওর মাথায় তার একটু ঢিলে তো, তাই আমরা তাকে এটা বলে ডাকি। ফারাজের ভিতরের উত্তেজনার পারা একটু নামলো ঠিকই, কিন্তু ঈর্ষার রেশ কাটল না। সে রুশদির খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার গায়ের শাড়ির সুবাস ফারাজকে আবারও মাতাল করে দিচ্ছে। সে নিচু স্বরে বলল, বাই হোক আর জান হোক, অন্য কাউকে এভাবে সম্বোধন করা আমার একদমই পছন্দ না। আর এই শাড়ি? এরপর থেকে আমার অনুমতি ছাড়া এই রঙের কেন কোনো শাড়িই পরবে না। রুশদি ব্রু নাচালো, কেন? আপনার পারমিশন নিতে হবে কেন? ফারাজ রুশদির কোমরের কাছে শাড়িটা এক হাতে খামছে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসলো। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। ফারাজ পিস করে বলল, কারণ তোমাকে এই শাড়িতে যা লাগছে তা সহ্য করার ক্ষমতা আমার নেই। এই সৌন্দর্য শুধু আমার চোখের আড়ালে থাকা উচিত, জগতের সামনে নয়। রুশদি স্তব্ধ হয়ে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। ফারাজের চোখে সে তীব্র নেশার অধিকারবোধ তাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। বসুন্ধরা ক্রিংসের বিশাল প্র্যাকটিস মাঠ। পড়ন্ত বিকেলে নরম আলোয় সবুজ ঘাসগুলো যেন সোনায় মোড়ানো চাদরে ঢাকা পড়েছে। অনেকদিন মাঠের বাহিরে থাকার পর আজ পুরোদমের ট্রেনিং সেশন শেষ করল সিফাত আর শান। ফুটবলরা পায়ের জাদুতে নাচানো যাদের অভ্যেস, দীর্ঘ বিরতিতে সেই স্কিলগুলো যেন কিছুটা মরেছে ধরা মনে হলো। তবে গত কয়েক ঘন্টার হাড়ভাঙা খাটুনি আর ঘামের বিনিময়ে সে পুরনো ছন্দটা আবার ফিরে পেতে শুরু করেছে তারা। ড্রিবলিং, পাসিং আর নিখুঁত শট নেওয়ার পর ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ট্রেনিং শেষে যখন মাঠের অন্য খেলোয়াড়রা একে একে ক্লাবের দিকে ফিরে যাচ্ছিল, তখন সিফাত আর শান মাঠের ঠিক মাঝখানে বুক ভরে ঘাসের গ্রান নিয়ে শুয়ে পড়ল। আকাশের বুকে তখন গোধূলির রক্তিম আভা। মেঘের গায়ে লেগে আছে বেগুনি আর কমলা রঙের খেলা। চারপাশটা হঠাৎ করে অদ্ভুত শান্ত হয়ে এলো। শুধু দূরে কোথাও জিমনেশিয়াম থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দের অনুকরণ। দুই বন্ধু চুপচাপ খোলা আকাশের নিচে শুয়ে যেন নিজেদের অস্তিত্ব নতুন করে অনুভব করছিল। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সিফাত প্রশ্ন করল, তো দুনিয়াটা আসলে কী নিয়ে রে শান? শান একটু সময় নিল। আকাশের এক কোণে জেগে ওঠা প্রথম তারাটির দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে উত্তর দিল, আমার দুনিয়ার অর্ধেকটা জুড়ে আছে আমার ফ্যামিলি, বাকিটাই ফুটবল, যা আমাকে পরিচিতি দিয়েছে। আর সেই দুনিয়ার এক সিলতে জায়গা জুড়ে মায়া মায়া ছড়িয়ে আছে তোর ভাবি, আই মিন মিস তিথি। সিফাত কিছুক্ষণ আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকলো। দীর্ঘশ্বাস পেলে খুব নিচস্বরে বলল, আমার পুরো দুনিয়াই ফুটবল। কথাটা ছোট হলেও একজন ফুটবলারের কাছে এর ওজন কতটুকু তার শান খুব ভালো করেই জানে। ফুটবলের মাঠটাই সিফাতের ইমোশন আর টিকে থাকার লড়াই। কথাটি শানের হৃদয়ের গহীনে গভীর দাগ কেটে গেল। কয়েক মুহূর্তের জন্য মাঠের সেই শান্ত আবহাওয়ায় এক গভীর আবেগ থমকে রইল। হঠাৎ করে গম্ভীর পরিবেশটা হালকা করতে শান উঠে বসল। মুখে এক সিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটিয়ে সিফাতের দিকে তাকিয়ে হি হি করে হেসে বলল, আমি তো ভেবেছিলাম তোর পুরো দুনিয়া দুষ্ট গার্লস দিয়ে ভর্তি। সিফাত তৎক্ষণাৎই উঠে বসে শানকে একটা হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, দূর শালা, এসব তো টাইম পাস। লাইফে বোর হয়ে গেলে একটু এনজয়মেন্টের জন্য কিছু তো একটা লাগে। এই ক্যারেক্টারলেস মেয়েগুলো জাস্ট সেইটুকু, জাস্ট এনজয় ইউর সেলফ। শান এবার একটু সিরিয়াস ভঙ্গিতে প্রশ্ন করল, আচ্ছা তুই কি আজ পর্যন্ত কাউকে মন থেকে ভালোবেসেছিস? সিফাত বিদ্রুপের হাসি হাসল, এসব মেয়েকে খেয়ে দিয়ে ছেড়ে দেওয়া যায়, ভালোবাসা যায় না ভাই। এসব ক্রিমিনালদের প্রতি সিরিয়াস হওয়া মানে অযথা টাইম নষ্ট। বোরিংনেস কাটাতে যেটুকু করি ওটুকুই। রিলেশনশিপে সিরিয়াস হওয়া আমার ডিকশনারিতে নেই। আমি সিফাতের পক্ষে সব মেয়ের প্রতি সিরিয়াস হওয়া একদম পসিবল না। জাস্ট খাও দাও, জিও পিও, টিকিট ইজ এ ইয়ার। বলে সিফাত আবার শানের চোখের দিকে সরাসরি তাকালো।
তার কণ্ঠে কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তোরটা বল, তুই কি তিথির প্রতি সত্যি সিরিয়াস? শানের চোখের দৃষ্টি মুহূর্তেই পাল্টে গেল। গভীর এক প্রশান্তির আর একই সাথে তৃষ্ণা ফুটে উঠল তার চোখে। সে গাছের উপর হাত বুলিয়ে বলতে লাগলো, সিরিয়াস কিনা জানি না রে, তবে ওকে না পেলে জীবনে একটা বিশাল আফসোস থেকে যাবে। অচেনা বেড়ে হঠাৎ আসা সেই মানুষটি আজ আমার পুরো পৃথিবী হয়ে গেছে। কখন যে এত ভালোবেসে ফেলেছি তা আজও আমার কাছে এক রহস্য। তুই তো আমাকে চিনিস, আমি কোনোদিন মেয়েদের দিকে ফিরেও তাকাতাম না, অথচ প্রথম দেখায় ওর দিক থেকে চোখ সরাতে পারিনি। আমার হৃদয়ে যেন কিসের এক জোয়ার বয়ে গেল। আমি নিজেকে হারিয়ে ফেললাম। ও আমার হৃদয় ছুঁয়ে গেল এক পলকে। তাকে পাওয়া এখন আমার তীব্র আকাঙ্ক্ষা। আর তাকে না পেলে আমি হয়তো... সিফাত এক দৃষ্টিতে শানের কথাগুলো শুনছিল। শানের গলার স্বর কাঁপছে, তাতে এক অদ্ভুত আকুলতা। সে মৃদু হেসে বলল, তুই তো শেষ রে, তুই তো দেখছি পুরো বরবাদ হয়ে গেছিস শান। শান আকাশের দিকে তাকিয়ে একগাল হেসে মাথা নাড়ল। দৃঢ় কণ্ঠে স্বীকার করলো, হ্যাঁ, বরবাদ হয়েছি আমি তার অপেক্ষায়। গতকালে রুশদির এইচএসসি পরীক্ষার দীর্ঘ ক্লান্তিকর অধ্যায় শেষ হয়েছে। দীর্ঘদিনের বই খাতা, নোটস আর পরীক্ষার হলে সে দম বন্ধকর পরিবেশ থেকে মুক্তি পেয়ে সেজন্য এক সিলতে মুক্ত বাতাসের খোঁজ পেয়েছে। আহ, কি এক স্বর্গীয় শান্তি! এতদিন মাথার উপর যেন পাহাড় সমান ছিল পড়াশোনার চাপ, এখন নেই। এখন শুধুই অলস দুপুরের ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর ছুটি। আজ রুশদির মেজ মামার বড় ছেলে উজানের আসার কথা। উজান তার শৈশবের খেলার সাথেই, কিন্তু দীর্ঘ সময় সে দেশের বাহিরে ছিল। রুশদির বিয়েতে থাকতে না পারার একরাশ আক্ষেপ ছিল উজানের। আজ সে সরাসরি বাড়িতে আসবে না, তাই ঢাকার গুলশানের একটি আভিজাত রেস্টুরেন্টে দেখা করার পরিকল্পনা হয়েছে। রুশদির সঙ্গে এসেছে পারাজ আর ছোট্ট শের। রেস্টুরেন্টে পা রাখতেই চোখে পড়ল এক কোণে জানালার ধারে টেবিলে বসে আছে উজান, পরনে হাল ফ্যাশনের বিদেশি পোশাক, উজ্জ্বল ফর্সা গায়ের রং আর চোখে মুখে এক ধরনের চপলতা। রুশদি আজ একটি খয়েরি রঙের আবায়া পরেছে, মাথায় নিখুঁত করে হিজাব বাঁধা। তবুও তাকে চিনতে উজানের এক মুহূর্ত দেরি হলো না। রুশদিকে দেখে উজান চেয়ার ছেড়ে জ্বরের বেগে এগিয়ে এলো। দীর্ঘদিনের বিরতি পর প্রিয় বোনকে দেখে আবেগ আপ্লুত হয়ে সে যখন রুশদিকে জড়িয়ে ধরতে গেল, রুশদি ঠিক ততটাই দ্রুততায় এক পা পিছিয়ে গেল। ফারাজ পাশে দাঁড়িয়ে বড় বড় চোখে এই কাণ্ড দেখছে। তার কপালে তখন চিন্তার বাজ। রুশদি উজানকে শাসন করার ভঙ্গিতে বলল, এই কুত্তা, আমি এখন ম্যারিড। উজান ধোমবার পাত্র নয়। সে একগাল হেসে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, বিয়ের পর কি তুই আর আমার বোন নেই? রুশদি কথা না বাড়িয়ে ফারাজের সঙ্গে পরিচয় করিয়ে দিল। উনি ফারাজ, আমার হাজব্যান্ড। উজান বেশ সাবলীলভাবে হাত বাড়িয়ে দিল। হ্যালো ভাইয়া, আমি উজান। ফারাজের মুখটা সামান্য কালো হয়ে উঠল। ঈর্ষার একটা সূক্ষ্ম স্রোত যেন তার ভিতরে বয়ে গেল। সে উজানের সঙ্গে হ্যান্ডশেক করে গম্ভীর স্বরে উত্তর দিল, হ্যালো, আমি ফারাজ, সারফারাজ খান। উজান আবার শেরের দিকে তাকিয়ে চোখ টিপে জিজ্ঞেস করলো, এই পুস্কিটাকে? রুশদি সগর্বে বলল, তোর ভাগিনা, আমার ছেলে। শুনে উজান শেরকে আদর করল। সবাই আবার টেবিলে বসল। ফারাজ আর রুশদি এক পাশে, ওদের মাঝখানে শের, উল্টো পাশে একা উজান। ফারাজের চোখ দুটো গোয়েন্দার মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে উজানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করছে। 24 বছরের এই ছোকরাকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তার উপর রুশদির ফোনে যার নামে সম্বোধন করা মেসেজগুলোর কথা মনে পড়তেই ফারাজের ভেতরের অস্বস্তি বহু গুণ বেড়ে গেল। হঠাৎই উজান একটু নড়ে চড়ে বসে বলল, রুশদি, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। রুশদি সংক্ষিপ্ত উত্তর দিল, বল। উজানকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখালো। সে বারবার আর চোখে ফারাজের দিকে তাকাচ্ছে। ইঙ্গিতটা পরিষ্কার, সে ফারাজের সামনে কথাগুলো বলতে পারছে না। সে বেশ সাহস করেই ফারাজের উদ্দেশ্যে বলে ফেলল, ভাইয়া, আপনি কি একটু পাশের টেবিলে যাবেন? ওর সাথে আমার কিছু পার্সোনাল আলাপ ছিল। এ কথা শোনা মাত্রই ফারাজের মনে হলো কেউ যেন জ্বলন্ত বারুদ ছিটিয়ে দিয়েছে। মনে মনে সে গর্জে উঠল, এত বড় সাহস! আমার সামনে থেকে আমার বউকে সরিয়ে নিয়ে প্রাইভেট কথা! রুশদির কাছে সে শুনেছিল এই ছেলের সাথেই নাকি তার বিয়ে ঠিক হয়েছিল। তবে কি উজান কোনো ব্যর্থ প্রেমিকের মতো এখন পুরনো কাসন্দি কাটতে চায়? ফারাজ হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে রেখে পাথরের মতো স্থির হয়ে বসল। তার শরীরী ভাষা বলে দিচ্ছিল, এখানে পারমাণবিক বোমা পড়লেও সে 1 ইঞ্চিও নড়বে না। ফারাজ গম্ভীর স্বরে ঘোষণা করল, রুশদি এখন আমার পার্সোনাল প্রপার্টি, যা বলার আমার সামনেই বলতে হবে। উজানের চেহারায় রাগের আভাস ফুটে উঠলেও পরক্ষণেই সে রুশদির দিকে তাকালো। রুশদি তখন ফারাজের এমন প্রসেসিভ আচরণে
মনে মনে মজা পাচ্ছে এবং মুচকি মুচকি হাসছে। ওজান একটা দীর্ঘশ্বাস ফেলল। ফারাজ ভাবল এই তো শুরু হয়েছে ব্যর্থ প্রেমিকের দীর্ঘশ্বাস। কিন্তু তখনই ওজান রুশদির দিকে সরাসরি তাকিয়ে এক বিচিত্র ভাষায় প্রশ্ন করল, হেতে বুঝিবনি? অর্থ সে কি বুঝবে? রুশদি দুষ্টিমি ভরা হাসি নিয়ে উত্তর দিল, ফিউর ঢাকাইয়া, কিচ্ছু বুঝবে না, তুই বল। শুরু হলো এক অন্যরকম কথোপকথন। ফারাজ আর শেষ যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা হয়ে হা করে তাকিয়ে রইল। উজান আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পুরো দমে শুরু করলো, কুত্তা সোয়া, আরে তুই বিয়া গজলি কেন গড়ি? ছোটতন তোর ল আর বিয়ে ঠিকও ছিল, তুই আরে কেন গড়ি দোহা দিলি? অজ্ঞা বড়লোক ফুয়া ফাই, তুই টপ গড়ি বিয়া গই ফেললি। ছি, তোয়ারে আই হত ফোন হত মেসেজ দিও, তুই একখানো জবাব ন দিলা, কেন গড়ি ফরিলা? আরে তুই বিয়ে কেন গড়ি জিলি? ফারাজ উজানের দিকে হা করে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এরা কোনো চাইনিজ বা জাপানি ভাষায় কথা বলছে। কিন্তু উজানের গলার স্বরে এক ধরনের অভিযোগের সুর স্পষ্ট। কথাগুলো স্পষ্ট না বুঝতে পারলেও অর্থ সে মোটামুটি বুঝতে পারল। হঠাৎই উজান আর রুশদি দুজনেই খিলখিল করে হেসে উঠল। উজান আবারও বলতে শুরু করলো, আরে আম্মাই কইয়ে যে তোর নাকি তোর নতুন বয়সে মেলা বড় একখান মুরব্বী মানছে ল বিয়ে দি ফালার। আই ইয়া ভাবি তোরে বারবার ফোন করজম যে তুই না জানি ফুফার ইমোশনাল টর্চার খাই হাসাগরি হন বুড়া মানুষের গলায় লটকিলস। এল্লাই তোরে ফোন দিয়ে এত ডিস্টার্ব করজম। আর হবু বউ অথবা আর বোন কাল্লে অজ্ঞা বুড়া মানুষেরে বিয়া করিত যাইব। আই তো দেশের বাহিরে আছিলাম, আই তো না পারির, নইলে আইয়ে তোর কানের তলে 10টা থাপ্পড় দিয়ে ময়। ফুফার ডরে তুই বিয়াত রাজি হইলি কেন করি? তুই বিয়া করছে হুনি আর যে মেজাজ খারাপ হইয়ে কষ্ট পাইলাম মেলা, কিন্তু পরে আই নিজে নিজে হাসিতে হাসিতে শেষ হইয়ে গিয়েও যখন তোর জামাইয়ের পরও চাইলাম, আই কইলাম কিরে ভাই ইবা বুড়া মানছে কেন হইব, চাইতে তো বেশ সুন্দরী আছে, তার উপর বড় লোক, দিন দর্জে দেখা করা যায়, ইবা হন কথা নেই। ফারাজ এখনও হা করে তাকিয়ে আছে। রুশদি আবার উজানের সাথে তাল মিলিয়ে সে একই ভাষায় জবাব দিল, তোর কিতা মনে ওর? আইও কি কিতা পাগল নি? আব্বাই কইয়ে আর আই অজ্ঞা বুড়া মানুষের বিয়ে করি ফেলাইম। আসলে আই তলাই চাইলাম যে বিয়ে তো অজ্ঞা গরনি ফরিব, তয় আব্বার একখান ইমোশনাল টর্চার ন খাই, বালা বুঝি চাই অজ্ঞা সুন্দর আর বড়লোক ফুয়া চাই বিয়াত বসি কি কিতা ঠিক গজ্জন? সবশেষে উজানের প্রমিত বাসায় ফিরে এলো, একদম ঠিক করেছিস, আমি তোর সাথেই আছি। আচ্ছা শোন, আসল কথায় আসি, দাদি খুব অসুস্থ, তোকে দেখতে চেয়েছে, কবে যাচ্ছিস? রুশদি এবার ফারাজ আর শেরের দিকে তাকালো। দুজনের মুখের অবস্থা দেখে রুশদি হাসি থামাতে পারছে না। তারা যেন এক দীর্ঘ বাসাতাত্ত্বিক ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত। ফারাজ আর শের একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। রুশদি বলল, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন? ফারাজ বিস্মিত কণ্ঠে বলল, তোমরা এখন কি ভাষায় কথা বললে? মনে হলো অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিলে। ওসব আপনি বুঝবেন না, রুশদি আলতো হেসে বলল, আগে বলুন চট্টগ্রাম কবে যাচ্ছি? ফারাজ ব্রুকুসকে জিজ্ঞেস করলো, চট্টগ্রাম কেন? শুনলেন তো আমার নানু অসুস্থ। চাইনিজ ভাষায় কথা বললে বুঝবো কী করে? ফারাজ কিঞ্চিত বিরক্ত লজ্জিত। বাদ দিন, কবে যাবেন সেটা বলুন। ফারাজ আবার একটু সহজ হয়ে রুশদির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কবে যেতে চাও? রুশদি উত্তর দেওয়ার আগে উজান বলল, আজকেই। ফারাজ আবার তীক্ষ্ণ চোখে উজানের দিকে তাকিয়ে জোর দিয়ে বলল, আমি রুশদিকে প্রশ্ন করেছি। রুশদি পরিস্থিতি সামলাতে বলল, আচ্ছা আজকেই যাব। রাত 11টার দিকে রওনা দেই, যেতে যেতে সকাল হয়ে যাবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অস্তরাগের রং, লিখেছেন তেজরিন উম্মিদ। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।